আসসালামু আলাইকুম। আমি নাহিদ, সিএ আর্টিকেল স্টুডেন্ট, সিএ প্রফেশনাল লেভেল। আজকে আপনাদের মাঝে ম্যানেজমেন্ট ইনফরমেশন বা এমআই সাবজেক্টটার সার্টিফিকেট লেভেলের কিছু স্ট্র্যাটেজি নিয়ে বা রিসোর্স নিয়ে ডিসকাস করব। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটা হচ্ছে বেশিরভাগই আর কি কস্টিং পার্টের আর কি। আমাদের প্রফেশনাল লেভেলে বা আমাদের এই প্রফেশনে কস্টিং এর একটা গুরুত্ব দেখা যায়। কস্টের উপরে যাদের প্রফেশনাল ডিগ্রি আছে তাদের এই সেক্টরে অনেক ডিমান্ড আছে। আমাদের যে গার্মেন্ট সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যা কস্টিং এর উপর যাদের প্রফেশনাল ডিগ্রি আছে সিএমএ, তাদের অনেক গুরুত্ব বেশি। তো আমাদের আইসিএবির এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশনে এখানে বেসিক অনেক কস্টিং এর বিষয়গুলো আছে। এখন সার্টিফিকেট লেভেলের এই সাবজেক্টটার প্রিপারেশনের জন্য প্রিপারেশন আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। এখন লং টার্ম নেওয়ার কারণটা হচ্ছে, তাহলে আমি বুঝে শুনে এবং প্র্যাকটিস করার মাধ্যমে এই জিনিসটা হচ্ছে সলভ করতে পারি একটা। আর শর্ট টার্ম হচ্ছে অনেক বেশি বেশি প্র্যাকটিস করে তারপর এই সাবজেক্টটা পাস করতে পারি। এখন দুইটা প্যাটার্নেই করতে পারে যে কেউই। এখন আমার যতটুকু অবজারভেশন সেটা হচ্ছে, আমাদের আইসিবির সাইদ আহমেদ এফসিএ স্যার আছে আর আরশাদুল কবির এফসিএ স্যার আছে। ওনাদের দুইজনের এমআই ক্লাস নেন ওনারা। ওনাদের এমআই ক্লাসগুলো আসলেই অনেক ভালো হয়। এছাড়াও আমাদের স্টুডেন্ট বড় ভাই ছোট ভাইরা অনেকে বলে থাকে যে হচ্ছে মেজবা কামাল স্যারের কথা। তো আপনারা আরশাদ স্যার আর হচ্ছে সাইদ স্যার বা মেজবা কামাল স্যারের ভিডিও দেখে এমআই প্রিপারেশনটা নিতে পারেন। তো ওনাদের ভিডিওগুলো দেখলে কি হবে, আপনার এমআই সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। আমাদের সিএ প্রফেশনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, এইচএসসি, বিবিএ বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, অনেকে রেপুটেড ইউনিভার্সিটি থেকে আছে, পাবলিক প্রাইভেটের। তো অনেকের আবার কস্টিং নিয়ে অনেক প্রবলেম থাকে। এক্ষেত্রে যদি আইসিবির এই শিক্ষকদের ভিডিও আপনারা দেখেন, অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আসা যাক এমআই সাবজেক্টটার প্রিপারেশন নিয়ে। তো আইসিবি বিগত বছরের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। আইসিবি এমআই সাবজেক্টটা হচ্ছে এমসিকিউ আসে, এমসিকিউ বেসড। এমসিকিউ দুইটা পোর্শন আছে, একটা সিনারিও বেসড, একটা হচ্ছে এমসিকিউ, নরমালি এমসিকিউ। তো সিনারিও বেসড এর হচ্ছে এমসিকিউ গুলা আইসিবির যে চ্যাপ্টার গুলো দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইচ্ছা করলেই আপনার এই 11টা চ্যাপ্টার থেকে ইচ্ছা করলে 11টা সিনারিও বানানো যায়। হ্যাঁ, তো দেখা গেছে আইসিবি বিগত বছরগুলোতে কস্টিং এর উপরে এই যে 1 2 3 এই যে কস্টিং এর উপরে একটা সিনারিও দেয়, মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর উপরে একটা সিনারিও দেয়। আইসিবি তে সিনারিও প্রশ্ন আসবে দুইটা, পাঁচটা 10টা কিংবা 8টা 16টা, এরকম রিকোয়ারমেন্ট থাকবে। তো সিনারিও কোশ্চেন অ্যান্সার না করতে পারলে পাসের সম্ভাবনাটা অনেক কমে যায়। এই সিনারিও কোশ্চেনের উপরে পাসটা ডিপেন্ড করে। তো আইসিবি তে দুইটা সিনারিও আসে নরমালি, আর এমসিকিউ আসে হচ্ছে বাকি 40টা বা 30টা এমসিকিউ আসে। এর মধ্যে থিওরি থাকে হচ্ছে 15টা মতো বা 20টা মতো, আর ম্যাথ থাকে 15টা 20টা বা 25টা, এরকম ভাগ হয়ে থাকে। তো সিনারিওর জন্য এই 15টা চ্যাপ্টার থেকে আইসিবি সিনারিও বানাইতে পারে বা বানানো যায়। কিন্তু বিগত বছরে বেশি আসে হচ্ছে কস্টিং থেকে একটা সিনারিও আসে, 1 2 3 কস্টিং থেকে একটা সিনারিও আসে। সেটা হচ্ছে কস্ট শীটের যে ম্যাথটা আসে এখান থেকে আসে। মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং থেকে প্রতিবার একটা করে সিনারিও আসে। এই গেল দুইটা। আর বাজেটিং আর ওয়ার্কিং ক্যাপিটাল, এখান থেকে একটা যে কোনো একটা থেকে একটা সিনারিও আসে। বেশিরভাগ আসে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে। আমাদের আইসিবির যে স্যাম্পল কোশ্চেন আছে সেখানে এই ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমাদের একটা সিনারিও দেওয়া আছে, এরকম আসে। এখন বর্তমানে আইসিবি কি করতেছে? বর্তমানে আইসিবি
এই তিনটা পোর্শন বাদেও সিনারিও দিচ্ছে। কোন তিনটা পোর্শন বাদে? কস্টিং এর থেকে একটা, মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং দুইটা, আর ওয়ার্কিং ক্যাপিটাল আর বাজেটিং, এই তিনটা পোর্শন বাদেও আইসিবি সিনারিও দিচ্ছে। এখন আইসিবি তাহলে কোন পোর্শন থেকে বেশি সিনারিও দিচ্ছে? এখন লাইফ অফ আইফো বা লিফ অফ ইফো থেকে একটা সিনারিও আসতেছে এখন, এবং লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, আমাদের ব্রেক ইভেন পয়েন্টের একটা চ্যাপ্টার আছে, ব্রেক ইভেন পয়েন্ট এন্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস বা ফ্যাক্টর অ্যানালাইসিস। এই লিমিটিং ফ্যাক্টর থেকে আমাদের একটা সিনারিও দিচ্ছে, দেখা যাচ্ছে 1 আর 2 দিচ্ছে। এই যে লাইফ অফ আইফো বা লিমিটিং ফ্যাক্টর বা লাইফ অফ আইফো বা ওভারহেড, এবং ওভারহেড থেকে একটা সিনারিও দিচ্ছে। তো ইচ্ছা করলেই যে এমআই সাবজেক্টটা খুবই শর্টকাটে প্রিপারেশন নিলে রিস্ক বেশি থেকে যায়। এই ক্ষেত্রে আমার ভিডিওটা আজকে লং হতে পারে, তো আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, তাহলে পাশের সংখ্যাটা বেড়ে যাবে। আর এই এমআই সাবজেক্টটা এমন, যারা সহজে পাস করে সে সহজে পাস করে, যাদের বেসিক ভালো আছে। আর অনেকের ক্ষেত্রে কি হয়েছে, 4বার 5বার করে এমআই পরীক্ষা দিয়েও পাস করতেছে না, হতাশায় সিএ ছেড়ে দিচ্ছে এরকম, বা সিএ পরীক্ষায় দিচ্ছে না পরবর্তীতে, এমন দেখছি আমি আর কি। আর যারা পাস করছে তো পাস করছে। এখন আমি কস্টের যে সিনারিও গুলা, বা এখন আমি মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর সিনারিওটা আমি আপনাদের দেখাই। মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর সিনারিও আপনারা দুই জায়গা থেকে করবেন। একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে, আইসিএডব্লিউ ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক থেকে, আর একটা হচ্ছে আমি একটা মার্জিনাল কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর একটা ম্যাথ দিছি, কিছু বাছাই করে আমার সিলেক্টেড ম্যাথ আমি যেগুলো করে পাস করছি, ওখান থেকে আমি কিছু পিডিএফ সংগ্রহ করে আপনাদের দিছি। এটা হচ্ছে অনার্সের বই থেকে। এখান থেকে আপনারা মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং করবেন। আপনারা যেখানেই মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথ পাবেন, এই ম্যাথটা দুই ভাগে ভাগ করবেন। যদি প্রশ্নে বলে মার্জিনাল কস্টিং বাইর করতে, আপনারা মার্জিনাল কস্টিংও বাইর করবেন, অ্যাবজর্পশন কস্টিংও বাইর করবেন। বের করে দেখবেন প্র্যাকটিস করার জন্য, এটা প্র্যাকটিস করার কথা বলছি বাসায়, যাতে পরীক্ষার হলে মার্জিনাল কস্টিং এর যদি ক্লোজিং স্টক বের করতে পারে, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বের করতে পারে, বা হঠাৎ করে বলতে পারে যে অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বের করো, বা এই দুইটার প্রফিট ডিফারেন্স কত বের করো, তখন যেন আপনারা গুলাই না ফেলেন। এই জন্য মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথ প্রশ্নে যদি একটা বলে, আপনারা দুইটাই করবেন, ঠিক আছে? এখানে আমি ছোট্ট একটা কোশ্চেন দিছি। কোশ্চেনে কি বলছে? কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, বা মার্জিনাল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং। ও আগে যেটা বলতেছিলাম, এমআই এর সাবজেক্টটা, এই সাবজেক্টটার টার্ম অনেকটা গুরুত্বপূর্ণ। এর এক একটা টার্ম এক এক রকম। মানে আমি এতটুকু বলতে চাচ্ছি, কোনোটা ডিরেক্ট কস্টিং বলে, কোনোটা ভ্যারিয়েবল কস্টিং বলে, কোনোটা মার্জিনাল কস্টিং বলে। এই জন্য বলতেছি যে একটা টার্ম তিনটা, তো এমআই এর এক একটা জিনিসের টার্ম আছে 3টা 4টা 5টা করে। এই জন্য আমি বলছিলাম যে সাইদ স্যারের, আইসিএবি সাইদ স্যারের ক্লাস যদি করেন, তাহলে এমআই আপনার 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ভালো ক্লাস নাই, বা আরশাদ স্যার, আরশাদুল কবির এরকম নাম আর কি, আমি ওনাদের লিংক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন বলছে যে প্রোডাক্ট কস্ট বের করো, ডিরেক্ট কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং, এই দুইটা বার করবেন। যাই বার করবেন, অ্যাবজর্পশন ডিরেক্ট দুইটাই বার করবেন, বা মার্জিনাল বা অ্যাবজর্পশন। কোশ্চেন নাম্বার 2, ইউজ ভ্যারিয়েবল এন্ড ডিরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং দ্য পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন এন্ড ইন্ডিং ইনভেন্টরি কস্ট। এই যে ইন্ডিং ইনভেন্টরি কস্ট আমাদের আসে পরীক্ষায়। এখানে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, ক্যালকুলেট দ্য ইন্ডিং ফিনিশিং গুড ইনভেন্টরি, ক্যালকুলেট দ্য ফিক্স ফ্যাক্টরি ওভারহেড রেট। এই যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড রেট, এগুলো কিন্তু আসে। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এটা আপনারা আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ বাইর করলেন, এটা মার্জিনাল কস্টিং এ বাইর করার চেষ্টা করবেন। কোশ্চেন নাম্বার B4, ক্যালকুলেট দ্য ইউনিট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অপারেটিং ইনকাম ইউজ ডিরেক্ট কস্টিং, এগুলা বের করার চেষ্টা করবেন। এখানে বলছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। কস্ট অফ গুডস প্রোডিউস বের হয় কিভাবে? আপনাদের পরীক্ষায় আসতে পারে,
নেট অপারেটিং ইনকাম কত আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এর আন্ডারে, কোশ্চেনের টার্ম বুঝবেন। B7 এখানে বলছে যে মার্জিনাল কস্টিং এর আন্ডারে আপনার এই রিকোয়ারমেন্ট গুলো বের করুন। নিট ইনকাম রিকোয়ারমেন্ট, নিট ইনকাম রিকোয়ারমেন্টে বার করতে হলে আমাদের কি কি আসে বা কি কি বার করতে হয় এগুলো একটু দেখে নেবেন। আমি আর একটা জিনিসে যেতে চাচ্ছিলাম একটু, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেন্ট, ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত, পার ইউনিট কত, এটা কিন্তু পরীক্ষায় আসে। কম্পিউট দ্য ইউনিট কস্ট ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ডিরেক্ট কস্টিং, পরীক্ষায় অবশ্যই আসবে এই যে ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরির ইউনিট কিভাবে বের করতে হয়, বের করবেন। Prepare comparative income statement based absorption costing method। এই যে absorption costing এর ইনভেন্টরির ভ্যালু জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত, এই জিনিসগুলো খুবই ভালো করে বের করার চেষ্টা করবেন যখন মার্জিনাল কস্টিং বা absorption কস্টিং করবেন। মার্জিনাল কস্টিং এর কিছু থিওরি আছে যে মার্জিনাল কস্টিং এবং absorption কস্টিং এর প্রফিটের ডিফারেন্স কেন হয় বা ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু ডিফারেন্স কেন হয়, এই জিনিসগুলা চেষ্টা করবেন পড়ার। এরপর আমরা দ্বিতীয় সিনারিও যেটা এমআই কস্ট শিটের সিনারিও করার জন্য বলতেছি আর কি। আমাদের এই যে 1 2 3 এই যে কস্টিং এর পার্টে ইংল্যান্ডের বইতে আমাদের কস্ট শিটের সিনারিও দেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমিও কস্ট শিটের ম্যাথ আপনাদের অনার্সের বই থেকে বিবিএ এর বই থেকে দিয়ে দিলাম, এগুলো আমি নিজে করে গেছি। কস্ট শিট আমার সময় এসেছিল কস্ট শিট এবং মার্জিনাল এন্ড অ্যাবজর্পশন কস্টিং এর জন্য দিলাম, এবং কি রিকোয়ারমেন্ট ছিল আমি সেগুলোও দিতেছি আপনাদের বলে। ভ্যারিয়েবল ওভারহেড রেট পার ইউনিট কত বের করো। মানে আমাদের রিকোয়ারমেন্ট একটা সিনারিও দেয়, আইসিডি একটা সিনারিও দেয়, পাঁচটা রিকোয়ারমেন্ট দেয়, পাঁচটা রিকোয়ারমেন্ট বের করার জন্য, পাঁচটা বা সাতটা যেটাই হোক। ভ্যারিয়েবল লেবার কস্ট পার ইউনিট কত, এখানে একটা কোশ্চেন দিছে যে কোয়ান্টিটি আর কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজড কত, এটা কিন্তু আইসিডি দেয়। প্রোডাকশন এন্ড সেলস ইউনিট কত, কস্ট পার টন কত বা কস্ট পার আউটপুট কত। গুডস অ্যাভেলেবল ফর সেল, গুডস অ্যাভেলেবল ফর সেল কত, এটা বাইর করো। গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ প্রোডাকশন কত, কস্ট পার ইউনিট কত, কস্ট শিটের ম্যাথের সিনারিও এগুলাই দিবে। আমার সময় আরেকটা মজার বিষয় ছিল যে পিরিয়ডিক কস্ট এন্ড ইনকাম বের করো। এই পিরিয়ডিক কস্ট এন্ড ইনকাম কত একটা সিনারিও দিছিল আমাদের। এই যে এখানে কিন্তু নলেজ গ্যাপ আছে, পিরিয়ডিক কস্ট কাকে বলে, অ্যাডমিন থেকে সেলিং বাদ দিলে বা ডিস্ট্রিবিউশন বাদ দিলে যে কস্টটা থাকে সেটাই আর কি। তো এই যে পিরিয়ডিক কস্ট বাদ দিছে দেখেন, সিওজিএস থেকে অ্যাডমিন মার্কেটিং এক্সপেন্স বাদ দিয়ে পিরিয়ডিক কস্ট বের হইছে। এইগুলো আপনাকে জানতে হবে, এই রিকোয়ারমেন্টে আইসিবি বলবে কস্ট অফ গুডস সোল্ড কত, প্রাইম কস্ট কত, কস্ট অফ প্রোডাকশন কি, পিরিয়ডিক কস্ট কত ছিল, এগুলাই আইসিবি চাই। আরেকটা জিনিস আইসিবি একদম লাস্টে একটা রিকোয়ারমেন্ট দেয় হচ্ছে প্রফিট, প্রফিট কত। এখন এখানে রিকোয়ারমেন্টে থাকে যে প্রফিট 25% অফ সেলস, আমরা অনেকে এইটা ক্যালকুলেশন ঠিক মতো করতে পারি না। এই যে এইটার উপর 25% অন সেল,
এখানে একটা ক্যালকুলেশন আছে কস্টের উপর মনে হয়, মার্কআপ বা মার্জিনের উপর আছে, প্রফিট কিসের উপর হয়, মার্কআপ বা মার্জিনের উপর, এরকম একটা ক্যালকুলেশন আছে। এটা আপনারা যখন হাতে করবেন তখন এটা দেখে নেবেন। আইসিবি কিন্তু এটা দেয়, এই যে প্রফিট কত, প্রফিট দেখা যায় 25% অন সেলস, তাহলে কস্টের উপর 33.33%। সেম রিকোয়ারমেন্ট, প্রফিট 20% অফ সেলস, এই রিকোয়ারমেন্টটা আইসিবি খুবই দেয়, মানে আমার যদি কস্ট শিটের ম্যাথ দেয় এটা দেয়। তাহলে কস্ট শিটের ক্ষেত্রে আমরা কি কি রিকোয়ারমেন্ট খেয়াল রাখবো? র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, র ম্যাটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট, টোটাল ফ্যাক্টরি ওভারহেড, টোটাল ফ্যাক্টরি ওভারহেড কত, প্রাইম কস্ট কত, কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশনে কত, আমার কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস ডিউরিং দ্য ইয়ার কত, প্রসেস এফজি যোগ করলে যেটা হয়, কস্ট অফ প্রোডাকশন কত, তারপরে পিরিয়ডিক কস্ট কি বা পিরিয়ডিক কস্ট কত, তারপর নেট প্রফিট বা সেলস কত। কস্ট শিটের ম্যাথ এই কয়টা দেখলেই হবে। এখন আমরা ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংকের শেষে অনেক সিনারিও দেওয়া আছে, 20টার মতো হয়, সব আপনাদের করা লাগবে না, যেগুলো আমি করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংকের সিনারিও দেখলে আপনারা কেউ ঘাবড়িয়ে যায় না যে এত বড় সিনারিও 3টা কোম্পানির বা 3টা রিকোয়ারমেন্টের নাম দিয়ে করা কিভাবে করব, এটা দেখে ঘাবড়াবেন না। এইটা 3টা কোম্পানি দিছে বলেই আপনার ভালো, কারণ আপনি যত বেশি করবেন তত প্র্যাকটিস হবে, ভয় পাওয়ার কিছু নাই। আর ইংল্যান্ডের এগুলো এত সহজ, পানির মতো সহজ। এখানে বেশিরভাগ হচ্ছে মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং আর ওভারহেডের কিছু আছে, যে আমি বলছিলাম না এবার আইসিবি কিন্তু ওভারহেডের সিনারিও দিছে, অনেকেই পারে নাই। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি ইজ প্রোডাক্ট আন্ডার মার্জিনাল কস্টিং। মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এ আমি যে শীট দিছি ওখান থেকে বেসিক ক্লিয়ার করে এইগুলা সব করবেন। ফিক্সড ওভারহেড অ্যাবজর্পশন রেট পার লেবার আওয়ার কত বাইর করা শিখবেন। সেলস রেভিনিউ কত, গ্রোস প্রফিট কত, টোটাল অ্যাবজর্পশন কস্ট অফ সেলস আর টোটাল মার্জিনাল কস্ট অফ সেলস, এই দুটোর কস্ট অফ সেলস আর গ্রোস প্রফিট কত বাইর করা শিখতে হবে অবশ্যই। সেম রিকোয়ারমেন্ট, ভ্যারিয়েবল প্রোডাকশন কত, ফিক্সড প্রোডাকশন কস্ট কত, ওপেনিং ইনভেন্টরির ভ্যালু কত, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কত, অ্যাবজর্পশন কস্টিং এ, মার্জিনাল কস্টিং এ, এইগুলা যখন মানে দুই ভাবে অঙ্ক করবেন, অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং এ যখন এই ভ্যালুগুলা বের করবেন তখন পুরাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আন্ডার আর ওভার অ্যাবজর্পশন কত, প্রফিট লস কত, ফিক্সড প্রোডাকশন কস্ট কত, ফিক্সড প্রোডাকশন কস্ট মার্জিনালে আসে না অ্যাবজর্পশনে আসে। এই মার্জিনাল কস্ট, অ্যাবজর্পশন কস্টের ম্যাথগুলো আপনারা করে ফেলবেন, এই রিকোয়ারমেন্ট গুলা সবই করে ফেলবেন। ক্যালকুলেট দ্য আন্ডার আর ওভার অ্যাবজর্পশন ফিক্সড ওভারহেড ফর দ্য অল নোমান প্রোডাক্ট। ওভার অ্যাবজর্পশন বা আন্ডার অ্যাবজর্পশন কত এগুলো শিখবেন। ও, এখন এই যে ভ্যারিয়েন্সের কিছু ম্যাথ দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স, এগুলো নিয়ে একটু পরে ডিসকাস করব। ভ্যারিয়েন্সের সিনারিও আপাতত দেখা যায় না, কিন্তু ভ্যারিয়েন্সের ম্যাথ অনেক সোজা, ওটা করলে সিনারিও একদম হয়ে যাবে। এই সিনারিও করবেন ভ্যারিয়েন্সের এমসিকিউ আসার জন্য, তখন এগুলো এখন মার্ক করি নাই। আপনাদের বলছিলাম যে ওভারহেডের কিছু সিনারিও আসে, এইগুলো সেম, একটু ওভারহেডের ক্যালকুলেশন গুলো আছে আর কি। ক্যালকুলেট দ্য ফিক্সড ওভারহেড অ্যাবজর্পশন রেট পার লেবার আওয়ার। Calculate the total under or over absorption of fixed overhead, all three কোম্পানির জন্য আর কি।
এই ম্যাথগুলো করবেন। ফিক্স ওভারহেড অ্যাবজর্পশন রেট, লেবার কস্ট, এই সেম এইগুলো আর কি সব। মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিং থেকে ম্যাথ আসে বলে এই জন্য ইংল্যান্ডের বইতে একটু বেশি দেওয়া। ভ্যারিয়েন্সের ম্যাথ নিয়ে কথা বলবো। যেগুলো মার্ক করা নাই সেগুলা অত ইম্পর্টেন্ট না, এই জন্য করি নাই, বা আপনাদের না দেখলেও চলবে। এই ম্যাথগুলো দেখেন, হাইলো মেথডের ম্যাথ, বাজেটিং চ্যাপ্টারের। আচ্ছা, এবার আরেকটা ম্যাথের কথা বলছিলাম আমরা, যে ওয়ার্কিং ক্যাপিটাল আর হচ্ছে বাজেটিং চ্যাপ্টারে যে ম্যাথগুলো আসে, বাজেটিং চ্যাপ্টারে যে ম্যাথগুলো আসে সেটা হচ্ছে অনেকটা হচ্ছে ক্যাশ ফ্লোর মতো, যে টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিলে যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা আমাদের মেলে আর কি। এখানে তিন মাসের আসছে, এগুলা হচ্ছে অনেক সহজ, এগুলা একবার দেখলেই আপনি পারবেন। এই এত রিকোয়ারমেন্ট দেখে আপনারা কেউ ভয় পাবেন না, এগুলা পড়বেন অনেকটা অ্যাকাউন্টিং এর মতো। ক্যাশ সেলস কত, ক্রেডিট সেল কত, স্ক্র্যাপ ভ্যালু কত, পেমেন্ট কি কি করা হয়েছে, আমাদের পেমেন্ট হচ্ছে মানে এক্সপেন্সে কি কি পেমেন্ট করা হয়েছে, এবং আমাদের টোটাল হাতে ক্যাশ কত আছে। এই ম্যাথের এটা একটা আইসিবির স্যাম্পল কোশ্চেন আমাদের কিন্তু আছে। তো এমআই কোশ্চেন ব্যাংকের এগুলা সিনারিও দেখলেই আপাতত হবে। এখন আমি হচ্ছে আমাদের ম্যানুয়ালে চলে যাব। ম্যানুয়ালে যে এমসিকিউ বা থিওরিগুলা আপনারা বেশি বেশি করে করবেন, ওখান থেকেও আমি দুই একটা সিনারিওর কথা আপনাদের বলে দিব, এবং দুই একটা ম্যাথের কথা বলবো ইম্পর্টেন্ট, ওইগুলো আপনারা বারবার করবেন। আগে আমরা কোশ্চেন প্যাটার্নে চলে যাই। তাহলে আমাদের ম্যাথ যে যে চ্যাপ্টারগুলো থাকে, ছোট ছোট এমসিকিউ থাকে যদি 40টা, তার মধ্যে 20টা ম্যাথ থাকে, 20টা থিওরি থাকে, এইরকম অ্যাজাম্পশন, একটু বেশি কম হতে পারে। এখন মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিং এ 2টা মতো ম্যাথ দেয়, এর বেশি দেয় না। প্রাইসিং ক্যালকুলেশন থেকে 2টা 3টা দিতে পারে, যেমন হচ্ছে মার্কআপ মার্জিনের ম্যাথ বা ট্রান্সফার প্রাইসিং এর ম্যাথ দিতে পারে। বাজেটিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যেত, আমার ফ্রেন্ডদেরও দেখা গেছে যে আগে আইসিবি কোশ্চেন করতো কেমন, আগে হচ্ছে যদি একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় তো ওই চ্যাপ্টার থেকে 15টা 20টা কোশ্চেন দেয়। এই বাজেটিং, পারফরমেন্স ম্যানেজমেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটাল এই চ্যাপ্টারগুলো অনেক বড়, এখান থেকে যখন কোশ্চেন দিত 15টা 20টা করে দিত, এই চ্যাপ্টার করলেই পাস হয়ে যেত, এরকম 6 নম্বর 7 নম্বর চ্যাপ্টার। তো বাজেটিং ওয়ার্কিং ক্যাপিটাল থেকে ছোট ছোট এমসিকিউ আসে অনেক। পারফরমেন্স ম্যানেজমেন্ট 3টা আসে। পারফরমেন্স ম্যানেজমেন্টের মধ্যে স্পেশালি আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরআই রেসিডুয়াল ইনকাম, সম্ভবত এই দুইটা থেকে এমসিকিউ থাকেই। আর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সের থেকে 3টা এমসিকিউ থাকে, আমি আপনাদের দেখাই দিব কোন 3টা। ব্রেক ইভেন লিমিটিং ফ্যাক্টরি থেকে 1-2টা থাকে, ইনভেস্টমেন্টের থেকেও 3টা থাকে, এবং এই থিওরিগুলা এইভাবে আসে। তো আমি ডিরেক্ট হচ্ছে আপনাদের ম্যানুয়ালে চলে যাব। এটা হচ্ছে ইংল্যান্ডের ম্যানুয়াল থেকে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট টপিক চ্যাপ্টার বলে দিব আর কি। এখন এমসিকিউর কথা বলতেছি। এমসিকিউর মধ্যে কস্ট অবজেক্ট কি,
কস্ট অবজেক্ট আসলে কি সেইটা নির্ণয় করো, নিচের কোনটি কস্ট অবজেক্ট, এরকম দেয়। কস্ট ইউনিট, কোনগুলাকে কস্ট ইউনিট বলা হয়। হ্যাঁ, এখান থেকে এই দুইটা থেকে একটা এমসিকিউ থাকেই। বারের সুইটেবল কস্ট ইউনিট কোনটা, রেস্টুরেন্টের সুইটেবল কস্ট ইউনিট কোনটা, এগুলা কিন্তু থাকে। ঠিক আছে, মিল সার্ভ, ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্টের ডেফিনেশন থেকে একটা এমসিকিউ থাকে। ইনডিরেক্ট কস্ট ক্যান নট আইডেন্টিফাই উইথ পার্টিকুলার কস্ট অবজেক্ট, ট্রু অর ফলস। কস্টের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, ইনভেন্টরির উপরে, ডিসিশন মেকিং এর উপরে, আরো কি কি আছে। তো আমরা যখন এমআই ম্যাথটা করব, আমরা যখন এমআই সাবজেক্টের প্রিপারেশন নেব, এমআই সাবজেক্টের এত পরিমাণ ম্যাথ, এত পরিমাণ থিওরি, আমাদের থিওরি অ্যান্সার করা অনেকটা কষ্ট হয়ে যায়। এজন্য আমরা থিওরির যে সেকশন ওভারভিউ, এই সেকশন ওভারভিউ থেকেই ট্রু ফলস আসে, বা নিচের কোনটি সঠিক বা কোনটি ডেফিনেশন কোনটি, এখান থেকে ট্রু ফলসটা দেয় মূলত। এটা হচ্ছে সেকশন ওভারভিউ। কেমন দেয় দেখেন, সহজ একটা দেয় যে প্রাইম কস্ট কি কি যোগ করলে প্রাইম কস্ট হয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্স কি ডিরেক্টলি ট্রেস করা যায় কি যায় না, এরকম। পিরিয়ড কস্ট কাকে বলে, প্রোডাক্ট কস্ট কি, এইরকম কিছু এমসিকিউ দেয়। এগুলো সহজের কথা বললাম আর কি। ডিরেক্ট কস্ট ট্রেসড ইন ফুল কস্ট ইউনিট, এইগুলা দেয়। এই আপনারা সেকশন ওভারভিউ পড়বেন। প্রোডাকশন ওভার কয় প্রকার এবং কি কি, এগুলা দেখে যাবেন একটু। পিরিয়ড কস্ট, পিরিয়ড কস্ট, প্রোডাকশন কস্টের ডেফিনেশন। কস্ট ক্লাসিফিকেশন, প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এর উপর ক্লাসিফিকেশন। এই যে ভ্যারিয়েবল কস্ট কি, সেমি ভ্যারিয়েবল কস্ট কি, এর কোন পার্ট ফিক্সড, কোন পার্ট ভ্যারিয়েবল, বা ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কিনা কস্ট ইউনিটে, এইগুলার নলেজ আপনাকে নিতে হবে। এই যে ফিক্সড কস্টের, ঠিক আছে, এই চার্টগুলো একটু সুন্দর করে পড়বেন। এইটা হচ্ছে সাইড স্যার অনেক ভালো করে শেখায় আর কি। সেমি ভ্যারিয়েবল কস্ট, ইলেকট্রিক গ্যাস বিল, হ্যাঁ, এই প্যাটার্ন গুলা পড়বেন। ইংল্যান্ডের বইতে সুন্দর করে এমসিকিউ দেওয়া আছে, এইগুলা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন রেঞ্জ গুলা। আপনারা কিন্তু এমআই বইয়ের ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট একটাও বাদ দিতে পারবেন না। কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল, এই যে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কি, ট্রাই করবেন। এখন এখান থেকে এই এমসিকিউ গুলাই দুইটা তিনটা থাকে আর কি। এখন আইসিবি আমাদের আগের ম্যানুয়াল থেকে নিউ ম্যানুয়াল দিছে, নিউ ম্যানুয়ালে কিছু অ্যাডপশন করছে। সাস্টেনেবিলিটি, গভর্নেন্স, কর্পোরেট রেসপন্সিবিলিটি বা ডাটা বায়াস এই নামের কিছু, বা ইথিক্স এই নামের কিছু মানে 4টা চ্যাপ্টারে কিছু অ্যাড করছে টপিক। এইগুলা একটু পড়বেন, এই নতুন গুলা থেকে 3টা 4টা 5টা এমসিকিউ থাকে। সাস্টেনেবিলিটি কি, কর্পোরেট রেসপন্সিবিলিটি কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি বা গভর্নেন্স কি, এইগুলা আসে। সাস্টেনেবিলিটি ভার্সেস ইএসজি, এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স, এইগুলা একটু ভালো করে পড়ে রাখবেন আপনারা সবাই। ডিরেক্ট ইনডাইরেক্ট কস্টের এই ইন্টারেক্টিভ গুলা দেখে রাখবেন। ইনভেন্টরি ভ্যালুয়েশনের লাইফ অফ আইফো নিয়ে কিন্তু এখন হচ্ছে সিনারিও আসতেছে। লাইফ অফ আইফো নিয়ে এখন সিনারিও আসতেছে, এমসিকিউ তো আসেই। তো লাইফ অফ আইফো ক্যালকুলেশনটা ভালো করে শিখে রাখবেন, যে সেলস কত, এই সরি ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কত লাইফ হতে ফাইভ হতে, এবং টোটাল সেলস এর ভ্যালু কত, টোটাল পারচেস এর ভ্যালু কত।
আর প্রফিট ডিফারেন্স কেন হয় লাইফ অফ আইফোতে? আপনাদের বলছিলাম যে ওভারহেডের ওভারহেডের কিছু সিনারিও এখন আসতেছে, নতুন করে আইসিবি দিতেছে, ওভারহেডের উপরে সিনারিও দিতেছে। তো ওভারহেডের এই ম্যাথটা আপনারা একটু দেখে রাখবেন আমাদের বই থেকেই, যে পার্সেন্টেজ অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত, লেবার কস্ট কত, প্রাইম কস্টের পার্সেন্টেজ কত, মেশিন আওয়ারের রেট কত, ঠিক আছে, দেখে রাখবেন। এবং টোটাল প্রোডাকশন কস্ট কিভাবে বের করে, বেসিস অফ ওভারহেড রিকভারি, এইগুলা ক্যালকুলেশন একটু সুন্দর করে দেখে রাখবেন, যাতে ওভারহেডের যদি কোশ্চেন আসে তাহলে আপনারা সলভ করতে পারেন। এই যে ওভারহেডের রেট কত ঘন্টায়, পার ঘন্টা কত, এগুলা একটু দেখে রাখবেন। এই যে ওভারহেডের এই এমসিকিউ গুলা একটু করে রাখবেন। ওভার এন্ড আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড, এগুলা তো সিনারিওতে দেখাইছি, এর ডেফিনিশন কি এবং এইগুলা একটু পড়ে রাখবেন। এখান থেকে এমসিকিউ আসতে পারে থিওরি বা ম্যাথ। এই যে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসে, এই ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, এই ম্যাথটা কিন্তু আসে। অ্যাকচুয়াল থেকে যদি অ্যাবজর্ব বেশি হয় বা কম হয় তাহলে ওভার অ্যাবজর্পশন হয় না আন্ডার অ্যাবজর্পশন হয়, এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসে। এই যে ওভারহেডের যে ইন্টারেক্টিভ কোশ্চেন গুলা, এগুলা আপনাদের অবশ্যই দেখতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর ছোট ছোট যে ইয়েগুলা, জব কস্টিং কি, ব্যাচ কস্টিং কি, কন্ট্যাক্ট কস্টিং কি, প্রসেস কস্টিং কি, এর ডেফিনিশন, আর কিচ্ছু না, ইন ডিটেইলস না। মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিং এর কনক্লুশনটা কি, কেন ইনভেন্টরি লেভেল ইনক্রিজ হইলে প্রফিট হায়ার হয় আর লোয়ার হয়, ট্রু অর ফলস, এখান থেকে কোশ্চেন আসবে। মার্জিনাল কস্ট এবং অ্যাবজর্পশন কস্টিং এর যে এমসিকিউ গুলো আসে থিওরি বেসড, এইগুলা এখান থেকে আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের পুরা নাও পড়তে হতে পারে, এখান থেকে ট্রু ফলস আসার সম্ভাবনা বেশি। মার্জিনাল অ্যাবজর্পশন কস্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ও, এখন আমরা চলে এসেছি মার্কআপ এবং মার্জিনে, সম্ভবত মার্কআপ প্রাইস এবং মার্জিনাল, মার্কআপ মার্জিনে এখানে চলে এসেছি। তো এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়বেন, এখানকার যে ইন্টারেক্টিভ কোশ্চেন সেলফ টেস্ট গুলো দেওয়া আছে এগুলা ভালো করে পড়বেন। এখন আমি আপনাদের মাঝে একটা এক্সেল শিট প্রোভাইড করে দিব, যে মার্কআপ কি, মার্জিন কি, এবং এর ক্যালকুলেশনটা কিভাবে বের করতে হয়। এইটার সুন্দর একটা ভালো ক্লাস আছে, আরশাদুল কবির স্যারের, এফসি স্যারের ক্লাস আছে, ওই লিংকটা আমি প্রোভাইড করব। মার্জিন কিসের উপর হয়, মার্কআপ কিসের উপর হয়? মার্জিন হয় হচ্ছে প্রফিটের উপরে, মার্কআপ হয়, সরি, মার্জিন হয় হচ্ছে সেলস প্রাইজের উপরে, মার্কআপ হয় কস্ট প্রাইজের উপরে। তো আমি কিছু ম্যাথ করছি, সেলস প্রাইস যদি 100 থাকে, মার্জিন যদি 20% থাকে, তাহলে কস্ট প্রাইস কত, মার্কআপ কত। তো মার্জিন যদি 20% হয়, কস্ট প্রাইস হচ্ছে সেলস মাইনাস মার্জিন। তো সেলস আছে আমাদের দেয়া 100, মার্জিন আছে 20, তাহলে হয় হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 80। তাহলে মার্কআপ কত, মার্কআপের সূত্র হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস। প্রফিট মানে হচ্ছে মার্জিন, 20/80 দিলে আপনার 25% হয়। এখন তাহলে কস্ট প্রাইস কত, ধরি কস্ট হচ্ছে 100, কস্ট যদি
কস্ট যদি 100 হয়, এটা কি করছি, এই ক্যালকুলেশন গুলো একটু আরশাদ স্যারের ওখান থেকে একটু করে নিন। আমি এগুলো করছি আর কি, অনেক ভালো করে করছি। এখন আপনাদের বোঝাইতে গেলে অনেক সময় চলে যাবে, আমারও ওইটা মনে পড়তেছে না হঠাৎ আর কি। এই যে এখানে করছি আর কি, কস্ট প্রাইস 100, মার্জিন 20%, সেলস কত, মার্কআপ কত। সেলস প্রাইস 100 হলে কস্ট প্রাইস 80, এইভাবে আর কি করছি। কস্ট যদি 80 টাকা হয়, সেলস প্রাইস 100 টাকা। কস্ট যদি 100 টাকা হয়, সেলস প্রাইস কত, কস্ট যদি কত, এটা কত, কস্ট যদি 100 হয়, সেলস প্রাইস কত। এইভাবে এই যে ঐকিক নিয়মে এই মার্কআপ আর মার্জিনটা আপনারা সুন্দর করে করবেন। ঐকিক নিয়মে আমি এর এক্সেল শিটটা দিয়ে দেবো এবং আরশাদ স্যারের লিংকটা দিয়ে দেবো, তাহলে আপনার প্রাইসিং ক্যালকুলেশন যে চ্যাপ্টারটা, ওটা 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং এই প্রাইসিং ক্যালকুলেশনটা আমাদের অ্যাকাউন্টিং এ লাগে, এমআই তে লাগে, এবং বাস্তবের ক্ষেত্রেও লাগে। বাস্তবে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বা করতে গেলে লাগে এটা। অনেকে আছে মার্কআপ বেসিসে প্রজেক্টের রেভিনিউ ধরে, তখন লাগে। তো এখান থেকে ট্রান্সফার প্রাইসিং এর ম্যাথটা আসে সাধারণত। পার্ট ট্রান্সফার প্রাইস এবং ডুয়াল প্রাইসিং কি, জাস্ট ডেফিনিশন। এই যে বাজেটিং এর বলতেছিলাম, যে বাজেটিং যখন কোশ্চেন আসে তখন বাজেটিং তে পাস করাই দিত আমাদের। এই আমার ফ্রেন্ডের আর কি দেখছি, ও বাজেটিং পড়ে পাস করছে নাকি, শুনছি ওর কাছে। আমাদের সময় এসেছিল 5-7টা 10টা ম্যাথ এরকম আসে আর কি। ম্যাথ প্লাস হচ্ছে থিওরি, থিওরি অনেক বেশি আসে। এই যে রিজন ফর প্রিপেয়ারিং বাজেটিং, কেন বাজেট প্রিপেয়ার করব, এবং এগুলা এইভাবে আসে না। আসে কি, কম্পেল প্ল্যানিং বলতে কি বোঝো, সিনারিও দিয়ে এটা দেয়। এখান থেকে একটা সিনারিও তুলে দিয়ে বলে যে এইটা কোনটি রিজন ফর প্রিপেয়ারিং বাজেটিং, এই যে অথরাইজেশন এরকম দেয়, আর কিছু ইয়ে দেয়, অপশন দেয়। কোয়ান্টিফাইড বাজেটকে এটা একটু দেখে রাখবেন। বাজেট কমিটি কি, বাজেট কমিটি থেকে কিন্তু কোশ্চেন আসে। এই বাজেট কমিটি করতে গেলে, আর বাজেট কমিটির কিছু ফাংশন থাকে, এই ফাংশন গুলা সম্পর্কে কোশ্চেন আসে। যেমন এই যে বাজেট ম্যানুয়াল, এই বাজেট ম্যানুয়াল কি, বাজেট ম্যানুয়াল থেকে কোশ্চেন আসে। এই যে বাজেট ম্যানুয়াল থেকে আপনাদের বলছিলাম কোশ্চেন আসে। বাজেট ম্যানুয়ালের অবজেক্টিভ কি, এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি, প্রসিডিওর ম্যাটার কি, এই বাজেট ম্যানুয়াল থেকে ছোট্ট একটা এমসিকিউ দেয়। ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংকে অনেক এমসিকিউ পেয়ে যাবেন আপনারা। বাজেটটা প্রিপারেশন কিভাবে করতে হয়, বাজেটটা প্রিপারেশন কিভাবে করতে হয়, সেলস বাজেট, পারচেজ বাজেট, এই বাজেটগুলো কিভাবে করতে হয় একটু দেখে রাখবেন। এগুলো একদমই সহজ। সেলস বাজেট, ফিনিশ গুড ইনভেন্টরি বাজেট, প্রোডাকশন বাজেট, ম্যাটেরিয়ালের 3টা বাজেট, ম্যাটেরিয়াল ইউজেস বাজেট, ম্যাটেরিয়াল মেশিন ইউজেস বাজেট এবং লেবার বাজেট। এই বাজেটটা একটু দেখে রাখবেন। এই ফ্লোচার্টটা একটু জাস্ট দেখে রাখবেন, বেশি দেখা লাগবে না, এখান থেকে ওইভাবে এমসিকিউ আসবে না। ফাংশনাল বাজেট কি, মাস্টার বাজেট এত খুব একটা দেখা যায় না। সেনসিটিভ অ্যানালাইসিস, এই হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে কিন্তু কোশ্চেন আসে, এই হোয়াট ইফ অ্যানালাইসিসটা ভালো করে পড়বেন। প্রিপেয়ারিং ফোরকাস্ট, এগুলো পড়া লাগবে না। এই লিনিয়ার ইকুয়েশন, হাইলো মেথড, অবশ্যই হাইলো মেথড শিখবেন। হাইলো মেথডের এমসিকিউ আসে, থিওরিও আসে, ম্যাথও আসে। হাইলো মেথডের ওই যে ছোট ছোট ম্যাথ।
বিগ ডেটা অ্যানালাইসিস করতে গেলে কি প্রবলেম হয় এটা হালকা একটু দেখে রাখবেন, এই ভেলোসিটি, ভ্যারাইটি, ভার্সিটি আর ভলিউম, এটা একটু দেখে রাখবেন। অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু বাজেটিং, ইনক্রিমেন্টাল বাজেটিং কি এটা একটু পড়বেন। ইম্পোজ বাজেটিং কি বা টপ ডাউন বাজেট কি এটা একটু পড়বেন। এখান থেকে এইগুলা টপ ডাউন বাজেট, বটম আপ আর টপ ডাউন বাজেট, এই দুইটা ডেফিনেশন একটু পড়ে রাখবেন। পার্টিসিপেটিভ বাজেটিং কি, বাজেট স্ল্যাক, জিরো বেসড বাজেট, এগুলা কি, রোলিং বাজেট কি, ডেফিনেশন এইগুলাই এখান থেকে পড়ে নেবেন। আর আপনাদের বলছিলাম যে নতুন সিলেবাসে ডাটা বায়াস, প্রফেশনাল স্কেপটিসিজম যুক্ত হয়েছে। এই টোটাল মিলে 5টা মতো এমসিকিউ থাকবে। এখন ডাটা বায়াসের এই যে সিলেকশন বায়াস, সেলফ সেকশন, অবজার্ভ বায়াস, অমিটেড ভ্যারিয়েবল, কগনিটিভ কি, এখান থেকে মাস্ট বি এমসিকিউ আসে, মাস্ট বি এমসিকিউ আসেই। কনফার্মেশন কি, সার্ভেয়রশিপ কি, মাস্ট বি আসে। এতে ডাটা বায়াস কি বলছে হালকা একটু দেখলে দেখেন, সমস্যা নাই। ওয়ার্কিং ক্যাপিটাল কি, একদম ইজি ইজি এমসিকিউ যদি দেয় তখন আসে। ব্যালেন্স, লিকুইডিটি, প্রফিটাবিলিটি কি, রিসিভেবল বেশি থাকলে বা পেবল কম, বা পেবলের টাকা বেশি দিন হোল্ডিং করলে প্রফিটাবিলিটি বাড়ে বা কমে, কেন, এখানে একটা আসে। পুরাতন বইতে এখানে সুন্দর একটা হচ্ছে চার্ট দেওয়া আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা চার্ট দেওয়া আছে পুরাতন বইতে, এটা ইংল্যান্ডের বইতে দেখতেছি না, ওইটা একটু দেখতে পারলে ভালো হতো। আর যে রেশিও, ইনভেন্টরি টার্নওভার, রিসিভেবল কালেকশন পিরিয়ড, পেয়েবল পেমেন্ট পিরিয়ড, এখান থেকে একটা সিনারিও দিতে পারে বা ছোট ছোট ক্যালকুলেশন দিতে পারে। সিনারিওটা এখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে এইটা দিয়ে সিনারিও দেওয়া পসিবল। এই যে এইভাবে দিয়ে একটা সিনারিও দিতে পারে, গ্রোস প্রফিট মার্জিন, কারেন্ট রেশিও, রিসিভেবল কত, পেয়েবল কত, টার্নওভার কত, এই যে এইভাবে দিয়ে সিনারিও দিতে পারে খুব সুন্দর কায়দায়। কুইক রেশিও কি, কুইক রেশিও কি, ডেফিনেশন গুলো পড়ে যান, এগুলো তো সহজ, আমরা বিবিতে করছি। ক্যাশ অপারেটিং সাইকেল থেকে সিনারিও দেয় বা দিতে পারে। এই যে দেখেন, ক্যাশ অপারেটিং সাইকেল থেকে এই যে টোটাল এই সিনারিওটা দিতে পারে, কস্ট অফ সেলস কত, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি কত, ক্রেডিট টেকেন পিরিয়ড, সাপ্লায়ার এইটা কত, এই যে এই সিনারিওটা এভাবে দিতে পারে। ম্যানেজিং ইনভেন্টরি, হোল্ড ইনভেন্টরি, ইনভেন্টরি হোল্ড করলে প্রফিটাবিলিটি হয় কি না হয়, বা ইনভেন্টরি কন্ট্রোল করতে হয় কোন কোন সিস্টেমে, এবিসি মেথডে বা জিট মেথডে বা পিরিয়ডিক মেথডে বা রিঅর্ডার লেভেলে, এই জিট কি, এবিসি মেথড কি, এইগুলার হালকা একটু আইডিয়া নিয়ে যাবেন। অপরচুনিটি কস্ট কি, এগুলার আইডিয়া নিয়ে যাবেন। এই যে ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমের এইগুলা একটু পড়ে যাবেন। জাস্টিন, এই যে জিট, জাস্ট ইন টাইম, এবিসি, পিরিয়ডিক রিভিউ, রিঅর্ডার লেভেল, এই তিনটা পড়ে যাবেন। আর ট্রেড পেবল ম্যানেজ করা হয় বা ট্রেড রিসিভেবল ম্যানেজ করা হয়, তাহলে কি হয় আসলে, আমাদের প্রফিটাবিলিটি বাড়ে বা কমে, কেন আমরা এগুলা হ্যান্ডেল করি। ট্রেজারি ম্যানেজমেন্ট কেন করব, এই ট্রেজারি ম্যানেজমেন্ট কেন করব, এইম অফ গুড ক্যাশ ম্যানেজমেন্ট কেন, শর্ট টার্ম ফাইন্যান্স কি, ইনভেস্টিং সারপ্লাস ফান্ড কিসে কিসে করা যায়, অবশ্যই দেখতে হবে। ক্যাশ বাজেট কি, এইগুলা দেখবেন, ট্রু ফলস পেয়ে যাবেন।
এই ক্যাশ বাজেটের মধ্যে একটা সিনারি দিতে পারে, এই যে ক্যাশ রিসিপ্ট থেকে ক্যাশ পেমেন্ট বাদ দিলে আমার হাতে ক্যাশ আছে কত, ক্যাশ ফ্লো কত, অনেকটা ক্যাশ ফ্লোর মতো এইটা কিন্তু সিনারিও দিতে পারে বা দেয়। এই যে ক্যাশ বাজেটের সিনারিও দেখেন, ছোট্ট একটা সিনারিও, তিনটা দুইটা তিনটা ছয়টা রিকোয়ারমেন্ট। এই যে ক্যাশ বাজেট, পেমেন্ট রিসিভ, এগুলো সহজ ম্যাথ একদম। পোটেনশিয়াল ক্যাশ পজিশন, শর্ট টার্ম সারপ্লাসের মধ্যে কোন আইটেম থাকে, এখান থেকে এমসিকিউ একটা দেয়। লং টার্ম সারপ্লাস কোনটা? পারফরমেন্স ইভ্যালুয়েশনের ফিডব্যাক কন্ট্রোল, ফিডব্যাক কন্ট্রোলের এই যে দেখেন কিভাবে ফিডব্যাক কন্ট্রোলটা হয়। প্রথমে প্ল্যান বা টার্গেট হয়, প্ল্যান টার্গেটের উপর এটা অপারেশনে চলে যায়, তারপরে এটা আউটপুট দিয়ে মেজর আউটপুট হয়, তারপরে এটা ফিডব্যাক বা কন্ট্রোলে যায়। এর মাঝখানে কন্ট্রোল অ্যাকশন আছে বা কম্পেয়ার আছে, যে অ্যাকচুয়াল আর প্ল্যানের সাথে কি আমার কম্পেয়ার হচ্ছে। এই সাইকেলটা একটু বোঝার চেষ্টা করবেন আর এখান থেকে ডেফিনিশন গুলো পড়ে ফেলবেন। ফিচার অফ ইফেক্টিভ ফিডব্যাকের, কন্ট্রোলেবল কস্ট কি, এইগুলো একটু ভালো করে দেখবেন। এখান থেকে একটা এমসিকিউ আসে 100%। বাজেট কনস্ট্যান্ট কি, প্রফিট কনসিয়াস কি, নন অ্যাকাউন্টিং কি। আর আপনাদের বলছিলাম যে নতুন করে চ্যাপ্টার অ্যাড হয়েছে, বাজেট বায়াস কি, রেসপন্সিবিলিটি সেন্টার কি, এখানে ডিভিশনাল বা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এই রেসপন্সিবিলিটি সেন্টারের মধ্যে কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, প্রফিট সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার কি, কেন, একটু দেখবেন। কন্ট্রোলেবল কস্ট আর এই যে এগুলা একটু দেখবেন, নন কন্ট্রোলেবল এলিমেন্ট। এই ডিভিশনালাইজ ডিসেন্ট্রালাইজেশন দেখবেন, কোন কোন ফ্যাক্টর গুলা এফেক্ট করে ডিসেন্ট্রালাইজেশনে, অ্যাডভান্টেজ কি ডিসেন্ট্রালাইজেশন, ডিসঅ্যাডভান্টেজ কি। এই যে এগুলা দেখবেন, এখান থেকে এমসিকিউ আসে। ইনভেস্টমেন্ট সেন্টারের মধ্যে ছোট্ট ম্যাথ আসে, আর ওয়াই আর আই, এর কম্পেয়ার কি, এগুলো দেখবেন, এগুলো অবশ্যই দেখবেন, এগুলো আসেই, দেখাইতেছি। এই যে পারফরমেন্স মেজর করে কিভাবে, ইনভেস্টমেন্টের পারফরমেন্স মেজর করে কিভাবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর রিসিডুয়াল ইনকাম, রিসিডুয়াল ইনকাম। এর পারফরমেন্স শর্ট টার্ম বা লং টার্ম কাদের উপর নির্ভর করে, এমপ্লয়ীদের উপরে না ইনভেস্টমেন্টের উপরে, এইগুলা অবশ্যই ভালো করে ম্যাথ করে যাবেন। এই যে দেখেন আর ওয়াই এর ম্যাথ, আর আর আই রিসিডুয়াল ইনকাম, এই ম্যাথ আসে, দেখবেন অবশ্যই। এই যে আর ও আই আর আই এর এই তিনটা চারটা এমসিকিউ একবারে দিয়ে দেয় ম্যাথ, ছোট ছোট ম্যাথ। ব্যালেন্স স্কোর কার্ডের এমসিকিউ আসে, ব্যালেন্স স্কোর কার্ডের মধ্যে এই যে কাস্টমার ইনোভেশন পার্সপেক্টিভ আর এই যে লার্নিং ফাইন্যান্সিয়াল, এইগুলো আসে, যেমন দেখাইতেছি। এই যে পোটেনশিয়াল মেজরের মধ্যে এখান থেকে একটা এমসিকিউ আসে, কি আসে আমি আপনাদের বলে দিচ্ছি। ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে পোটেনশিয়াল মেজর কি, কাস্টমার পার্সপেক্টিভ কি, ইনোভেটিভ কি। এখান থেকে দেয় যে স্যাটিসফ্যাকশন রিপিটেড পারচেজ কোনটি, তখন কাস্টমার পার্সপেক্টিভ, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ বা ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। তো স্যাটিসফ্যাকশন কারই হয়, কাস্টমারেরই হয়। রিপিট পারচেজ কে করে, কাস্টমারই পারচেজ করে, এভাবে পড়বেন। নতুন যে সিলেবাস অ্যাড করছে সাস্টেইনেবিলিটি ইএসজি রিপোর্টিং, দেখতে হবে অবশ্যই। ভ্যারিয়েন্সের ক্লাস যদি আমি নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স আমার নেওয়ার দরকার নেই। ভ্যারিয়েন্সের ক্লাস হচ্ছে আপনার আফসাদ স্যারের ক্লাস বা মেজবা স্যারের ক্লাস করলেই বুঝতে পারবেন, এবং ভ্যারিয়েন্সের চ্যাপ্টারটা অনেক সহজ।
ভ্যারিয়েন্সের চ্যাপ্টারটা আমি বলে দিই। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সের তে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বাজেট বা অ্যাকচুয়াল অ্যাবজর্বের থেকে যেটা ডিফারেন্স হয় সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের থেকে বা বাজেটেড বা অ্যাকচুয়ালের থেকে যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের এই এমসিকিউটা আসে সেলস ভ্যারিয়েন্সের, এই যে সেলস ভলিউম ভ্যারিয়েন্স, এই যে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন, এইটা আইসিবি তে দেয়, স্টুডেন্টরা এটাতে গুলায়, এই এমসিকিউটা বারবার দেয় এবং স্টুডেন্টরা এটাতে গুলায়, এটার অ্যানসার করতে পারে না। ভ্যারিয়েন্সের প্রকারভেদ আছে, সেলস ভ্যারিয়েন্সের হচ্ছে তিনটা, প্রাইস ভ্যারিয়েন্স, ভলিউম ভ্যারিয়েন্স আর টোটাল ভ্যারিয়েন্স। প্রাইস আর ভলিউম ভ্যারিয়েন্স থেকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স সম্ভবত, না টোটাল ভ্যারিয়েন্স এখানে নাই, সরি। আর এরপরে আছে যেটা, সেটা হচ্ছে এই যে কস্ট ভ্যারিয়েন্স। এই যে কস্ট ভ্যারিয়েন্স কয়টা মোট, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, এই দুইটা ভ্যারিয়েন্সের বাদ দিলে হচ্ছে টোটাল ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্সগুলো দেখবেন, লেবার ভ্যারিয়েন্স, লেবারের রেট ভ্যারিয়েন্স, লেবার এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এই চারটা পাঁচটা ভ্যারিয়েন্স সেম সূত্র মুখস্থ করে যাবেন, পরীক্ষায় সূত্র জিজ্ঞেস করবে বা পরীক্ষায় ছোট্ট ছোট্ট ম্যাথ দিবে। এই চ্যাপ্টারটা আবার খুব ভালো করে করার জন্য আপনারা ইংল্যান্ডের ওই যে সিনারিওর মধ্যে সুন্দর করে করা আছে, সুন্দর করে সিনারিও দেওয়া আছে, ওখানে করলে আপনাদের পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা যখন করবেন, এই যে ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স কত, দেখেন 10 কেজি ম্যাটেরিয়াল হয় 10 কিলোগ্রাম, এই 10 কিলোগ্রাম কিন্তু এই পার, এটা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ডিউরিং দা পিরিয়ড এত ইউনিট ম্যানুফ্যাকচার করছে, এত কেজি, কস্ট এত টাকা, এইগুলো হচ্ছে আপনার অ্যাবজর্পশন বা অ্যাকচুয়াল। তো যখন আপনারা ম্যাথ করবেন তখন আপনারা এই যে শর্টকাট সূত্রটা দেখে করবেন, এই যে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কি, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণিত অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড প্রাইস কত বলছিলাম, 10 টাকা, আর অ্যাকচুয়াল প্রাইস বার করার জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল আওয়ার ভাগ করলে তার সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি গুণ করা হয় তাইলে আপনার এই যে ভ্যারিয়েন্স বের হয়ে যায়। তো আপনারা এই শর্টকাট সূত্র, এই যে ভ্যারিয়েন্সের ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, তারপর লেবার ভ্যারিয়েন্স, ওভারহেড ভ্যারিয়েন্স, ফিক্স ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এই চারটা সূত্র একবারে লিখবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। এই যে লেবার ভ্যারিয়েন্সের সেম সূত্র, দেখেন স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল রেট গুণিত অ্যাকচুয়াল আওয়ার, লেবার রেট ভ্যারিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কি, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার গুণিত স্ট্যান্ডার্ড রেট। শুধু এই দুইটার ডিফারেন্স হয়, এই দুইটার ডিফারেন্স আপনারা ধরতে পারলে, এইটা থেকে এইটা বাদ দিলে টোটাল ভ্যারিয়েন্স। আবার ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ভ্যারিয়েন্স কি, সেম সূত্র, দেখেন স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার গুণিত অ্যাকচুয়াল আওয়ার গুণিত স্ট্যান্ডার্ড রেট। এই দুইটা দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনার সূত্র কিভাবে বাইর করতে হবে। এই সূত্র আইসিবি তে ডাইরেক্ট সূত্র চাই, এখান থেকে 3-4টা ম্যাথ আসলে। ফিক্স ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স সেম, কোনো ডিফারেন্স নাই, এখানে দেয় নাই সূত্রটা। আর এই সেলস ভ্যারিয়েন্সে শুধু আপনার ডিফারেন্স, সেলস ভ্যারিয়েন্সে কি ডিফারেন্স, এই যে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন চাই। সেলস ভলিউম ভ্যারিয়েন্সে এই স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশনটা সেলস এর থেকে ভ্যারিয়েবল কস্ট নয় বাদ দিলে হয়ে যায় এটা। ব্রেক ইভেন অ্যানালাইসিস এর কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস করা শিখবেন। ব্রেক ইভেন পয়েন্ট কি, এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কি লাভ হবে না লস হবে না, এরকম কিছু মনে নাই আর কি। মার্জিনাল সেফটি কি, এমন একটা সেফটি পয়েন্ট
যে সেফটির নিচে গেলে লস, উপরে গেলে লাভ হবে, এরকম একটা সেফটি পজিশনে থাকতে হবে। তো এখান থেকে দুইটা মতো ম্যাথ দেয় ছোট্ট ছোট্ট। কন্ট্রিবিউশন রেশিও কি, মার্জিন অফ সেফটি কি, টার্গেট প্রফিট কি। এই যে আমার যদি এত প্রোডাকশন করতে চাই তাহলে সেলস প্রাইস কত হবে, এই টার্গেট প্রফিট কি, এইগুলা কোশ্চেন আসে ছোট্ট ছোট্ট এমসিকিউ। ব্রেক ইভেন চার্ট আসে না, পড়ার দরকার নাই ওইভাবে। এই যে লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, আমি কিন্তু বারবার বলছিলাম যে লিমিটিং ফ্যাক্টর থেকে সিনারিও বেসড কোশ্চেন দিচ্ছে, যেটা আগে দিত না। এই ফ্যাক্টর অ্যানালাইসিসটা খুব সুন্দর করে করবেন, এখান থেকে সিনারিও দিচ্ছে। হ্যাঁ, লেবার আওয়ার নেট কত, লেবার আওয়ার আছে কত, শর্টফল কত, বের করো। এবং এর প্রফিট কিভাবে বের করতে হয়, এইগুলা খুবই সুন্দর করে করবেন, একদম সহজ ম্যাথ। যদি আপনি না করেন তাহলে পারবেন না ফ্যাক্টরের ম্যাথ। ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো অবশ্যই করবেন। এই যে ফ্যাক্টর অ্যানালাইসিসের কিছু এমসিকিউ দেওয়া আছে বা ইন্টারেক্টিভ কোশ্চেন দেওয়া আছে, সুন্দর করে করবেন আপনারা। এই যে লিমিটিং ফ্যাক্টরের কোশ্চেনগুলো সব করবেন, লিমিটিং ফ্যাক্টর এভারেজ আইসিবি তে। মেক অর বাই ডিসিশন, দেখবেন যে আমি এই প্রোডাক্টটা কিনবো কি না, বা ইনভেস্টমেন্ট করবো কিনা, যদি প্রফিট হয় কিনা, এই কোশ্চেনগুলা নিজের মধ্যে নিয়ে আসবেন। মেক অর বাই ডিসিশন, লিমিটিং ফ্যাক্টর, ফ্যাক্টরের কিন্তু সিনারিও আসতেছে। এরপর আর একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, সম্ভবত ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক। এই চ্যাপ্টারটা থেকে 5টা এমসিকিউ আসে, 4টা 5টা এমসিকিউ আসে, 3টা 4টা ম্যাথ আসে আর 2টা থিওরি আসে। তো এখান থেকে এই চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে পড়া উচিত, কারণ এই চ্যাপ্টারটা নিয়েই একটা বই আছে, ওই যে সম্ভবত এফএম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, শিওর মনে পড়তেছে না, ফাইন্যান্সের কিন্তু একটা বই আছে আমাদের পিএলএ, প্রফেশনাল লেভেলে, ওখানে কিন্তু এই চ্যাপ্টারটা আছে আর কি। আমাদের পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নিট প্রেজেন্ট ভ্যালু, এখান থেকে 3 রকমের এমসিকিউ দেয়। 2টা এমসিকিউ সহজ দেয়, একটা এমসিকিউ কঠিন দেয়। যদি আইআর দেয়, আইআর বের করতে গেলে দেখা গেল আপনার 20-15 মিনিট সময় লাগছে, কিন্তু 2 মিনিটের 2 মার্কের জন্য যদি 10-15 মিনিট দিয়ে দেন, তখন কিন্তু আপনার ফেল হওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু পরীক্ষার হলে কিছু কিছু এমসিকিউ স্কিপ করেও চলে যেতে হয় অনেক সময়, ঠিক আছে? তাহলে মানে সব সময় যে সবই করতে হয় এরকম না, ঠিক আছে? যদি আপনার এখানে দেয় যে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু কত, এভারেজ রেট অফ রিটার্ন কত, বা পেব্যাক পিরিয়ডের মেথড কত, আর যদি আইআর দেয়, যদি অনেক কঠিন হয়ে যায়, তাহলে স্কিপ করাই ভালো আমার মতে, 1-2টা আন্দাজে মেরে দিয়ে চলে যাওয়া ভালো। ইনভেস্টমেন্ট ডিসিশন, ইনভেস্টমেন্ট করবেন কিনা, পেব্যাকের এই যে সহজ সহজ যে ম্যাথগুলো আসে, এইগুলো আপনারা দেখতে পারেন। এভারেজ ইনভেস্টমেন্ট কিভাবে বের করতে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এখান থেকে খুব বড় এমসিকিউ আসে না, বা সিনারিও আমরা দেখতে পাই নাই। এনপিভি, এই যে টার্মিনাল ভ্যালু বের করার সূত্র কি, ছোট্ট ছোট্ট এমসিকিউ দেখবেন আপনারা, যেটাতে আপনার সময় লাগে না। ডিসকাউন্ট ফ্যাক্টর সহজেই বের করা যায় কিন্তু ক্যালকুলেটরে। যদি বড় ম্যাথ আসে স্কিপ করাই ভালো আমার মতে।
এই যে ক্যালকুলেশন কুড বি পারফর্ম অন স্টেপে যদি পারফর্ম ক্যালকুলেশন করতে পারেন সেগুলো দেখবেন আপনারা। তো আমি আর বেশি কিছু বলবো না, এই ছিল আজকে এমসিকিউ থিওরি নিয়ে। আমি সবাইকে বলবো এমআইটা একটু ভালো করে পড়ে প্রিপারেশনের জন্য, কারণ কস্টিংটা আমাদের লাগে প্রফেশনাল লেভেলে আর কি। আর যখন আপনি কোনো চ্যাপ্টারে এমসিকিউ পড়বেন, একটা কৌশল আপনাকে শিখিয়ে দিই। কোনো চ্যাপ্টারে যখন এমসিকিউ করবেন, এমআই থিওরি অনেক হার্ড, তো আমি কিভাবে স্ট্র্যাটেজিটা ফলো করতাম, আমি কিভাবে এটা পড়তাম আর কি। আমি পড়তাম কি, এই যে ধরেন কোনটা রাইট দিয়েছে, ঠিক আছে, বি আর সি, এটা যে রাইট আমি বুঝলাম, কিন্তু এইটা ফলস কেন, এই দুইটা ফলস কেন, যে এই দুইটা ইনকারেক্ট কেন, এই ইনকারেক্ট কেন, এটার ডেফিনেশন পড়তাম, যে টার্গেটের, ঠিক আছে, ইনকারেক্ট কেন এটা পড়তাম, তাইলে আমার 4টা এমসিকিউ হয়ে যেত একবারে। এবং এটা আমি পরীক্ষার হলে ওইটাই মনে পড়তো, কোনটা ট্রু কোনটা ফলস, এটা মনে পড়তো আমার। তো এইভাবে আমি সিনারিও, মানে এইভাবে থিওরিটা পড়ার চেষ্টা করছি, কারণ এমআর থিওরি অনেক হার্ড। এই যে বাজেটিং এর থিওরি, এটা মানে বাজেটিং থেকে অনেক যেহেতু থিওরি আসে, বাজেটিং এর থিওরি, এই যে বটম আপ স্টাইলের বাজেটিং কি পার্টিসিপেটিভ কিনা, ঠিক আছে, বাজেট সিলেক্ট নেসেসারি কিনা, এইগুলা কিন্তু এমসিকিউ আসেই। তো এইভাবে আমি পড়ার চেষ্টা করতাম, এ বি কেন কারেক্ট দেখতাম, আর বি সি কেন ইনকারেক্ট ওইটা মিলাতাম, কোন টেন্সের জন্য কোন লাইনের জন্য ইনকারেক্ট বলতেছে, ওইগুলা দেখার চেষ্টা করতাম। আর আমার সাজেশন থাকবে, আমার জুনিয়র যেটা বলতো, পাস করার উপায় কিন্তু আমি দুই উপায় বলছি, একটা লং টার্ম একটা শর্ট টার্ম। ও আমার জুনিয়র যেটা বলতো, আমার জুনিয়র বলতো যে, আমি বলতাম যে ভাই এমআই প্রিপারেশন কেমন কেমন করে নিছো, তো ও বলতো, তখন আমাদের একটা ক্লায়েন্ট চলছিল যে হচ্ছে, মানে সকাল 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত ক্লায়েন্ট চলতো, আমরা আবার বাসায় এসে রাত 11টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত পড়ে মনে করেন ঘুমাইতাম এরকম। তো ওরে বলতাম যে আপনি এমআই পাস করছেন কেমনে, তো ও আবার ওই রাত 8টার সময় বাসায় যেয়ে, 9টার সময় বাসায় যেয়ে ও হচ্ছে আবার একটা টিউশনও করাইতো একটা ছেলেরে, এরকম শুনছি আর কি। তো ও হচ্ছে, তা আমাদের ওই ক্লায়েন্টের আমাদের রিসোর্স কম ছিল, স্টুডেন্ট কম ছিল, আবার টাইম কম ছিল, আমাদের এমনি স্বাভাবিকভাবে একটু ওভার টাইম হচ্ছিল আর কি। তো ওরে বললাম যে এমআই পাস করছেন কিভাবে, ও বলছে ভাই আমি এমআই 5 দিনে এই 300 মতো এমসিকিউ সব সলভ করে ফেলছি ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক থেকে, এবং সিনারিও করে ফেলছি 5 দিনে। হ্যাঁ, ও চোখ নাক বুঝে দেখে দেখে বা দেখাই এমসিকিউ বা সিনারিও সলভ করে ফেলছে। এরপর 2বার রিভাইজ দিছে, ও 20 দিনে মনে হয় এমআই পড়ে পাস করে ফেলছে। ওই বুদ্ধি শুনে তারপর আমি আবার এইগুলা কোশ্চেন গুলো সলভ করছি, ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক। আর আমাদের ম্যানুয়ালটা 100%, যদি আপনি ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট যদি করেন, আর এদিকে ইংল্যান্ডের সিনারিও গুলা করেন, 100% আপনি পাস করবেন ইনশাআল্লাহ, অন্য কিছু দেখা লাগবে না। আর আমি কস্ট শীট আর মার্জিনাল অ্যাবজর্পশন কস্টিং কিছু তো দিয়েই দিছি, ওটা দেখবেন। তো ও 20 দিনে নাকি এমআই পাস করছে, ওর কথা যেটা। আর আমি তো ওরে দেখতাম, ও আমার সাথেই থাকতো অফিসে, ওরকম আমাদের অফিস ছিল ওরকম 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা ওই টাইমে, ওকে তো আমি দেখছি আর কি। এমন তো না যে একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছি, একসাথে অনেকগুলো দিছিলাম আমরা। তো ওরে দেখছি, এটা হচ্ছে শর্টকাট যেটা বলেন পরিশ্রম করে আর কি করা। আর আমি কি করছি, আমি একটু লং টার্ম নিয়েছি, যেমন এমআইটা আমি বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে সাইদ স্যার, মিস্টার সাইদ এফসি স্যারের ক্লাস আছে, আমি লিংক দিয়ে দিব। উনি অনেক ভালো এমআই করে, যদি কেউ কস্ট অ্যাকাউন্টিং বুঝতে চায় শিখতে চায়, ওনার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং আরশাদুল কবির এফসি স্যার, উনিও অনেক ভালো পড়ায়, মেজবা কামাল স্যারও ভালো পড়ায়। তো আপনারা যদি দেখেন ক্লাসগুলো আস্তে আস্তে, তাইলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এমআই পড়তে অনেক একঘেয়েমি লাগে, সবাই খারাপ লাগে, তো এইভাবে পড়লে আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে
কি আসবে, কস্ট শীটের একটা সিনারিও আসবে, মার্জিনাল কস্টিং বা একটা সিনারিও আসতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল বা বাজেটের থেকে একটা সিনারিও আসতে পারে। দুইটা সিনারিও মাস্ট আসবে। লাইফ অফ ফাইফ থেকে আসতে পারে, এভারেজ থেকে আইসিবি তে এভারেজ লাইফ অফ ফাইফ, লিমিটিং ফ্যাক্টর বা ওভারহেড, এই তিনটা সিনারিও সবাইকে ঘুরাই ফিরাই দিছে, কারো কারো মার্জিনাল দিছে। তো আর আগে দিত কি, আগের কোশ্চেন প্যাটার্ন গুলো কস্ট শীট থাকতো এবং মার্জিনাল থাকতো আর বাজেট থাকতো ওয়ার্কিং ক্যাপিটালে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।